তোর এত সাইজ তো ল্যাপটপ তুই এখন অ্যাপ্রুভ হয় নাই মানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? শোনা যাচ্ছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাদেরকে। জানি প্যান্ডেমিকের এই অবস্থায় আসলে সবার ভালো থাকার কথা না। তো প্যান্ডেমিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে কিছু বলার জন্য আজকে আপনাদের সামনে আসা আমার। যেহেতু কোভিড-19 ওর করোনার এখনো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আবিষ্কার হয়নি, সেহেতু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে একটু চিন্তা করা উচিত। সব ব্যাপারে আমি অল্প অল্প করে বলবো, তবে প্রথমে কোভিড-19 ওর করোনা নিয়ে কিছু বলি। করোনার সিমটম বা লক্ষণ কি কি? কারণ প্রতিনিয়তই শুরু থেকে এখন পর্যন্ত করোনার লক্ষণগুলো পরিবর্তন হচ্ছে। এক এক সময় করোনা আমাদের সামনে এক এক ধরনের লক্ষণ নিয়ে আসতেছে। যেমন করোনার লক্ষণ এমনও হতে পারে যে কোনো লক্ষণ নেই। আমরা যাদেরকে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার বলি, মানে তারা করোনায় আক্রান্ত বাট তাদের কোনো করোনার লক্ষণ নেই। আবার কোনো কোনো পেশেন্ট আমাদের কাছে আসে হচ্ছে নর্মাল সর্দি কাশির যে কমপ্লেইন গুলো থাকে, হালকা জ্বর, হালকা শরীর ব্যথা, বা কারো নাক দিয়ে পানি পড়তেছে,
মাথা ব্যথা করছে, কাশি আছে, কফ আছে। তবে এই ব্যাপারগুলো যখন একটু জটিল হয় তখন অনেকেই কমপ্লেন করে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, তাদের অনেক বেশি জ্বর হচ্ছে, তারা কিছু খেতে পারে না। বা এখন যেটা লেটেস্ট সিমটম বা লক্ষণ আমরা পাচ্ছি সেটা হচ্ছে যারা করোনা আক্রান্ত হচ্ছে এদের বেশিরভাগই হচ্ছে স্বাদগন্ধ চলে যাচ্ছে, তারা মুখে কোনো টেস্ট পাচ্ছে না, তারা স্মেল পাচ্ছে না, তাদের খাওয়ার রুচি কমে যাচ্ছে, অনেকের বমি হচ্ছে, অনেকের বমি বমি ভাব আসছে, অনেকের মাথা ব্যথা করছে, অনেকের চোখ ব্যথা করছে, অনেকের চোখের পেছনে ব্যথা করছে। আবার কিছু কিছু ক্ষেত্রে করোনায় র্যাশ দেখা যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু দেশে করোনায় আক্রান্ত বাচ্চাদের বা রোগীদের হাতে পায়ে শরীরে র্যাশের মতো বা অ্যালার্জির মতো পাওয়া যাচ্ছে। তো এখন করোনার সিমটম নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হবে। তবে আমরা কমনলি হচ্ছে এইসব সিমটম নিয়ে বা লক্ষণ নিয়ে পেশেন্টদেরকে পাচ্ছি। আর করোনা নিয়ে সবাই প্যানিকড হয়ে আছে। প্যানিকড হওয়া যাবে না, কারণ হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তিদের উপর গবেষণা চলতেছে এবং চালিয়ে দেখা গেছে যে 80% করোনা আক্রান্ত ব্যক্তি নর্মাল সর্দি কাশির মতোই থাকে, ইমপ্রুভ করে যায়, যাদের কোনো তেমন একটা মেডিকেশন লাগে না, ট্রিটমেন্ট লাগে না। বাকি 20%-এর 10-15% পেশেন্টের মডারেটলি ইল থাকে বা কিছু মেডিকেশন লাগে, বা অনেক পেশেন্ট হচ্ছে হসপিটালাইজড হইতে হয়। 5%-এর হচ্ছে ক্রিটিক্যালি ইল থাকে, আইসিইউ এডমিশন লাগে। এর মধ্যে 2-3% এক এক দেশে এক এক রকম, কোনো কোনো দেশে 1-3% হচ্ছে ডেথ হয়ে যায় বা বাঁচানো সম্ভব হয় না। সো এটা বলা যাচ্ছে কোভিডে আক্রান্ত হলেই 95%ই ইমপ্রুভ করে যাবে, 5% ক্রিটিক্যালি ইল থাকবে, এর মধ্যে কয়েক পার্সেন্ট হয়তো বা ডেথ হয়ে যাবে। সো মেজরিটি বা 95%-এ যদি ইমপ্রুভ করে যায় সেখানে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, তবে আমাদের আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি বলতে আসলে কিভাবে করোনা ছড়ায় ওই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। ওই ব্যাপারগুলো জানলেই আমরা বুঝতে পারবো কি কি করতে হবে আমাদের, বা কি কি করলে আমরা করোনা এফেক্টেড হওয়ার সম্ভাবনা কমে যাবে। সবার জন্য আহ, একই কথা, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ অ্যান্ড হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ ছাড়া মুখে, নাকে, চোখে, মানে আমাদের গলার উপরের পার্টে হাত দেওয়া যাবে না। আই রিপিট, হ্যান্ড ওয়াশ ছাড়া চোখে, নাকে, মুখে, মানে আমাদের ফেসের গলার উপরের পার্টে হাত দেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে আমরা যখন বাসার বাইরে যাব তখন আমরা মাস্ক ইউজ করব। এখন এই ব্যাপারে সবার একটা আহ, ধারণা হচ্ছে আমার মনে হয় N95 ইউজ করতে হবে বা N95 ইউজ করতে হবে। অ্যাকচুয়ালি N95 হচ্ছে যারা কোভিড ডেডিকেটেড হসপিটালে কাজ করে, ডক্টর, নার্স অর হেলথ কেয়ার ওয়ার্কার্স, ওদের জন্য। আর যারা সাধারণ মানুষ ওদের জন্য হচ্ছে নর্মাল সার্জিক্যাল মাস্ক বা নর্মাল যেই মাস্ক গুলো এভেলেবল পাওয়া যায়। কারণ হচ্ছে আমরা যদি সবাই N95 বা FFP2 বা করোনার জন্য যেসব মাস্ক হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য ইউজ করা হয় ওইসব মাস্কের জন্য যদি আমরা সবাই আহ, নিতে চাই, তাহলে হবে কি পুরা ওয়ার্ল্ডে, পুরা দেশেই হচ্ছে আমাদের ওই সমস্ত মাস্কগুলো শর্টেজ হয়ে যাবে। আর শর্টেজ হয়ে গেলে যাদের দরকার তারা ইউজ করতে পারবে না, বা তারা ইউজ করার জন্য মার্কেটে পারবে না। ফলে তারা কোভিড পেশেন্টের ট্রিটমেন্ট বা সেবা করতে গিয়ে তারাই আক্রান্ত হয়ে যাবে। একটা সময় আমরা আর ট্রিটমেন্ট বা সেবা করার জন্য ডক্টর, হেলথ কেয়ার ওয়ার্কার পাবো না। সো সাধারণ মানুষ, সাধারণ পেশেন্টরা হচ্ছে সার্জিক্যাল মাস্ক অর নর্মাল কমনলি যেসব মাস্ক গুলো পাওয়া যায় সেসব মাস্ক ইউজ করবে। আহ, তারপর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা বারবার বলা হচ্ছে, দূরত্ব বজায় রাখা বা সামাজিক দূরত্ব বজায় রাখা।
অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না। খুব বেশি প্রয়োজন হলে আমরা বাজারে যাব বা আমরা ফার্মেসিতে ওষুধ আনার জন্য। বাকিটা সময় আমরা বাসায় থাকবো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব। কারণ হচ্ছে অপ্রয়োজনে যদি আমরা ঘোরাফেরা করি, আড্ডা দেই, সরি, তাহলে এই ভাইরাসটা খুব বেশি ছড়ায় যাবে। আর আমরা যখন বের হব তখন হচ্ছে আমরা স্বাস্থ্যবিধি মেনেই বের হব। এবার আসি চিকিৎসার ক্ষেত্রে। কি চিকিৎসা? যেহেতু এখন মহামারীর সময়, এখন যদি কারো জ্বর সাথে কাশি থাকে, প্রথমেই তাকে মনে করতে হবে তার কোভিড হওয়ার সম্ভাবনা আছে। এইভাবে তাকে আইসোলেটেড হয়ে যেতে হবে যে কোনো একটা রুমে, যে রুমে হচ্ছে টয়লেটের সুবিধা আছে। এবং এখন যেহেতু অনেক টেলিমেডিসিন হচ্ছে, পুরা দেশেই হচ্ছে অনেক ডাক্তাররা হচ্ছে টেলিমেডিসিন সেবা দিচ্ছে। এই ডক্টরস গ্রুপেই হচ্ছে আমরা, এবং অনেক ডক্টররা হচ্ছে আপনাদেরকে টেলিমেডিসিন সেবা দিচ্ছে বা মেসেঞ্জারে ট্রিটমেন্ট দিচ্ছে, আপনারা জানেন। এই ক্ষেত্রে আপনারা আইসোলেটেড হয়ে যে কোনো একজন ডক্টরের সাথে কন্ট্যাক্ট করবেন, ইদার মেসেঞ্জার ওর ফোন নাম্বার আছে, ফোনে কল করে আপনাদের প্রবলেমগুলো ডক্টরকে বলবেন, উনি আপনাকে বলে দিবে আপনার কি কি করতে হবে। যারা মাইল্ড পেশেন্ট বা মাইল্ড সিমটমের পেশেন্ট বা মাইল্ড লক্ষণের পেশেন্ট, ওদের হচ্ছে বাসায় থেকে ট্রিটমেন্ট করা যায়, এবং এই ট্রিটমেন্ট করেই হচ্ছে কি 80% মানুষ ইমপ্রুভ করে যাবে। 80% মানুষ ইমপ্রুভ করে যাবে। এবং আপনারা যদি আইসোলেটেড থাকেন, তাহলে আপনার কাছ থেকে আপনার ফ্যামিলির, আপনার এলাকার মানুষ ইনফেক্টেড হওয়ার পসিবিলিটি আর থাকে না। ফলে যদি এই সংক্রমণটা যদি কন্ট্রোল করতে হয়, তাহলে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কার? আপনার, যারা এফেক্টেড হচ্ছে। আর ওনারা, এফেক্টেড পেশেন্টরা সব সময় মাস্ক ইউজ করবে। কারণ দুইজনেই এফেক্টেড পারসন এবং নন এফেক্টেড পারসন, মানে সুস্থ ব্যক্তি আর অসুস্থ ব্যক্তি দুইজনেই যদি মাস্ক ইউজ করে, এই ভাইরাস সংক্রমণের ঝুঁকিটা একদমই কমে যায়। সাথে যদি ডিস্টেন্স মেনটেন করা হয় তাহলে আরো কমে যায়। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যিনি আক্রান্ত উনি মাস্ক ইউজ করবেন অবশ্যই। যারা আক্রান্ত না, তারা যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক ইউজ করবেন অবশ্যই। এবং এখন তো হ্যান্ড স্যানিটাইজার অ্যাভেলেবল, আপনারা হ্যান্ড ওয়াশ করতে পারেন ঘন ঘন, দিনে কমপক্ষে 15 বার 20 বার, বা যখনই সুযোগ হবে আপনার হ্যান্ড ওয়াশ করবেন। কারণ কোন স্পেস থেকে কোন জায়গা থেকে আপনার হাতে ভাইরাসটা চলে আসবে, সেখান থেকে সেটা মুখে কানে চোখে চলে আসবে, সেটা আপনার বুঝতেই পারবেন না। তো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনার হাতে ভাইরাস আছে, এবং যখনই কোনো কিছু করতে যাবেন তখনই আগে ভেবে নেবেন আমি হাতটা একটু ওয়াশ করে নিই। ওয়াশ করার পরে তারপরে আপনারা হচ্ছে মুখে হাত দিবেন বা কানে হাত দিবেন। এবং যাদের বদ অভ্যাস ছিল অকারণে নাকে কানে হাত দেওয়া, ওরা হাত দিবেন না। তারপর হচ্ছে এবার আসুন, কিছু ফেসবুকেও প্রেসক্রিপশন ফলো করে অনেকে। কেউ বলে এইটা দিচ্ছে, কেউ বলে ওইটা দিচ্ছে, আর কেউ বলে এটাকে আমি ইমপ্রুভ করে গেছি, আপনিও খেতে পারেন। কেউ বলে আমি ওইটাকে ইমপ্রুভ করে গেছি, আপনি খেতে পারেন। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট প্রোটোকল আবিষ্কার হয় নাই 100% স্পেসিফিক, 100% সেন্সিটিভ ফর করোনা। যা চলছে সবই ট্রায়াল চলছে। অলমোস্ট 80+, মানে 80টার চেয়ে বেশি মেডিসিন নিয়ে হচ্ছে ট্রায়াল চলছে। সো এগুলো সবগুলো হচ্ছে পরীক্ষামূলক, নট স্পেসিফিক। বারবার বলছি। তাহলে করোনা যেই কাজটা করতে পারে সেটা হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন কমে যায়। তাহলে আমরা কি করতে পারি, যে পেশেন্টের অক্সিজেন কমে যাচ্ছে আমরা ওইসব পেশেন্টকে অক্সিজেন সাপোর্ট দিতে পারি। তাহলে এটা করোনার জন্য অনেকটা স্পেসিফিক। মানে করোনার কমপ্লিকেশন যখন ডেভেলপ করে তখন আমরা হচ্ছে অক্সিজেন দিয়ে পেশেন্টের রক্তের নর্মাল অক্সিজেন স্যাচুরেশনটা মেনটেন করি। দ্বিতীয় হচ্ছে প্রনিং পজিশন। প্রনিং মানে হচ্ছে পেটের উপর চাপ দিয়ে উল্টায়া
শুয়ে যাওয়া। এই উল্টায় যখন আমরা শুয়ে যাই তখন আমাদের ফুসফুস বা লাংস হচ্ছে অনেক বেশি স্পেস পায় কাজ করার জন্য। তখন হচ্ছে আমাদের যেই অক্সিজেন সিচুয়েশনটা কমে যায় সেটা কিছুটা ইমপ্রুভ করে বা কিছুটা উন্নতি হয়। তারপর হচ্ছে আরেকটা ড্রাগ আছে, আমরা এটাকে অ্যান্টিকোয়াগুল্যান্ট বলি। আহ, যে এই করোনা হচ্ছে আমাদের রক্ত জমাট বেঁধে ফেলতে পারে, যার ফলে সেটা আমাদের ফুসফুসে এসে যদি আটকে যায় তাহলে একটা কন্ডিশন হয়, যে কন্ডিশনকে আমরা বলি পালমোনারি এম্বোলিজম। ফলে হচ্ছে আমাদের ফুসফুসে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে, রক্ত চলাচল প্রপারলি করতে পারে না এবং আমাদের লাংস এর একটা অংশ অকার্যকর হয়ে যায়। বাই চান্স যদি সেই জমাটটা যদি আমাদের হার্টের কোনো একটা রক্ত নালীতে এসে আটকে যায় তখন হচ্ছে কি হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। সেই হার্টের রক্তনালী থেকেও যদি সেটা আমাদের উপরে চলে যায়, ব্রেনে চলে যায়, তখন সেটা কি হচ্ছে, স্ট্রোক হচ্ছে। তাহলে কোনো কারণে পালমোনারি এম্বোলিজম হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। তো আমরা ক্রিটিক্যালি ইল পেশেন্টের এটা প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করি। তাহলে এখন পর্যন্ত করোনার জন্য ওয়ার্ল্ডে যেই ড্রাগ গুলো বেশি ইউজ করা হচ্ছে বা যেই কন্ডিশন গুলো আমরা ফলো করতেছি সেটা হচ্ছে অক্সিজেনেশন, প্রোন পজিশন, আর হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। আর যেই সকল পেশেন্টরা করোনায় আক্রান্ত ওরা হচ্ছে বাসার বা রুমের মধ্যে বা হসপিটালে থাকলে কেবিনের মধ্যে হাঁটাহাঁটি করবেন। তাহলে হাঁটাহাঁটি করলে আমাদের রক্ত জমাট বেঁধে খুব ক্রিটিক্যাল কন্ডিশন ডেভেলপ করার চান্সটা কমে যায়। আর পেশেন্ট বেশি ক্রিটিক্যাল হচ্ছে এইসব কারণে, রক্ত জমাট বেঁধে লাংসে প্রবলেম করতেছে, হার্টে প্রবলেম করতেছে, ব্রেনে প্রবলেম করতেছে, আমাদের অন্যান্য ভাইটাল যে অর্গান গুলো আছে এই অর্গানে প্রবলেম করতেছে। বিশেষ করে করোনায় যখন হাইপোক্সিয়া হয় বা রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন আমাদের শরীরের ভাইটাল যে অর্গান গুলো আছে, লিভার, কিডনি, ব্রেইন, লাংস সবই ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা যদি কোনো কোভিড পেশেন্টের খুব দ্রুত হাইপক্সিয়া বা রক্তের অক্সিজেনের পরিমাণটা কমে যাওয়া ধরতে পারি তাহলে সেই পেশেন্টকে যত দ্রুত অক্সিজেন দেওয়া হবে তত দ্রুত পেশেন্টের অন্যান্য অর্গানগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে, ফলে পেশেন্টের ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। তো এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এখন সব রকমের সোর্সের অভাব থাকবে, এটাই স্বাভাবিক। তো এই ব্যাপারে আমার একটা অ্যাডভাইস থাকবে, এটা হচ্ছে যদি সুযোগ থাকে তাহলে সবার ঘরে একটা পালস অক্সিমিটার কিনে নেওয়া, অথবা যারা কোভিড আক্রান্ত হবেন তাদের ফ্যামিলির জন্য একটা পালস অক্সিমিটার কিনে নেওয়া। এটার দাম 2 থেকে 3 হাজারের বেশি না। তাহলে যিনি কোভিড আক্রান্ত হয়েছেন তিনি বাসায় থেকে ট্রিটমেন্ট করতে পারবেন এবং উনি প্রতিদিন কয়েকবার করে পালস অক্সিমিটার দিয়ে রক্তের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন চেক করবেন। সেটা যদি 92 আর কিছু কিছু জায়গায় বলছে 94 এর চেয়ে যদি কম থাকে তাহলে আপনার অক্সিজেন ঘাটতি শুরু হচ্ছে, আপনার অক্সিজেন প্রয়োজন আছে। তখনই আপনি বাসায় থেকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি প্রন পজিশন হয়ে যাবেন এবং অক্সিজেন আছে এমন কোনো অ্যাম্বুলেন্সের সাথে কন্ট্যাক্ট করে বাসায় আসতে বলবেন। তারপর আপনি, যেহেতু আপনার অক্সিজেন কমে যাচ্ছে, আপনার কি এরপর আরো ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা আছে, আপনার হসপিটাল যাওয়ার সময় হয়েছে এখন, তখন হচ্ছে পালস অক্সিজেন চেক করে অ্যাম্বুলেন্সে অক্সিজেন দিয়ে আপনারা যে কোনো হসপিটালের বা কোভিড হসপিটালের ইমার্জেন্সিতে চলে যাবে। পরে ইমার্জেন্সি ডক্টররা দেখে আপনার জন্য পরে যা যা করণীয় আছে সেই ট্রিটমেন্ট গুলো আপনাকে দিবে। তবে আতঙ্কিত হওয়া যাবে না, কারণ কোভিড পেশেন্টের যখন শ্বাসকষ্ট শুরু হয় অনেক সময় আরো বেশি প্যানিকড হয়ে যায়, প্যানিকের কারণে আরো বেশি শ্বাসকষ্ট হয়। প্যানিকড হওয়া যাবে না, সবাইকে হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, কারণ সবার জন্ম যখন হয়েছে মৃত্যু হবে অবশ্যই।
কোনো সন্দেহ নেই। এবং যারা মুসলিম আমাদের ধর্মে আছে হচ্ছে আমাদের মৃত্যু ডেট আগে থেকে লেখা আছে। সো আল্লাহর উপর ভরসা রাখবেন এবং যতক্ষণ আছেন, যতদিন আছেন ভালো থাকার চেষ্টা করবেন। যেটা অনিবার্য সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের সবাইকেই ফেস করতে হবে। এবার আসি ট্রিটমেন্ট নিয়ে কিছু অ্যাডভাইস। আমার একটাই অ্যাডভাইস থাকবে, ফেসবুকেও যেসব ট্রিটমেন্ট অনেকেই লিখতেছে বলতেছে, এই কোনো মেডিসিন আপনারা খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। আপনার প্রবলেম হলে টেলিমেডিসিনে এখন বাংলাদেশে অনেক ডক্টর চিকিৎসা দিচ্ছে, আপনারা চাইলেই কথা বলতে পারতেছেন। ইভেন আমাদের ই ডক্টরস গ্রুপে অনেক ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো ইমার্জেন্সির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। তারপর হচ্ছে আমাদের ফেসবুকে নক করে রাখতে পারেন, আমরা যখনই বা যে ডক্টর ফ্রি হচ্ছে রিপ্লাই করতেছেন। সো নিজ দায়িত্বে কোনো মেডিসিন খাবেন না, নিজ দায়িত্বে গেলে পরে আরো প্রবলেম হইতে পারে। প্রবলেম হচ্ছে অনেকে বেশি খেয়ে ফেলতেছে। আমি যেমন আজকেও একটা পেলাম হচ্ছে, যে কোনো একটা ড্রাগ ওই পেশেন্টটা 7টা খেয়ে ফেলেছে, এখন তার পেট ব্যথা শুরু হয়েছে, সে আসছে আমার কাছে। তার আসলে এরকম কোনো সিমটমই ছিল না, সে উল্টা ওই মেডিসিনটা খেয়ে সে বিপদে পড়ে গেছে। তো আমি বারবার বলছি, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খাবেন না। আর এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো ড্রাগ আবিষ্কার হয় নাই, সবই ট্রায়াল চলছে। সো ডোন্ট ফলো দ্যাট। এবার আসি হচ্ছে আমাদের ইমিউনিটির কথায় বা রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপারে। বলা হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ওরা আক্রান্ত হলেও ওরা ক্রিটিক্যাল কন্ডিশনে কম যাচ্ছে, কারণ ওই ভাইরাসের এগেইনস্টে ওনার বা ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা যুদ্ধ করতে সক্ষম হচ্ছে। তাহলে কিভাবে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি? কিছু ভিটামিনস আছে, যেসব ভিটামিন খেলে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং প্রতিদিন যদি 15 থেকে 20 বা 25 মিনিট যদি ব্যায়াম করতে পারা যায় বা অ্যাটলিস্ট হাঁটাহাঁটি করতে পারা যায়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং প্রতিদিন সকাল 10টার আগে বাসার ছাদে বা ব্যালকনিতে আপনারা 15 থেকে 25 মিনিটের জন্য হচ্ছে সূর্যের আলোর নিচে যাবেন। কারণ সূর্যের আলো যখন আমাদের শরীরে পড়ে, তখন আমাদের শরীর সেখান থেকে ভিটামিন ডি ফর্মেট করতে পারে। আর ইতালির একটা গবেষণায় দেখা গিয়েছে, যে সকল পেশেন্ট ক্রিটিক্যালি ইল হয়েছে বা আইসিইউ তে গেছে, ওইসব পেশেন্টের 96%-এরই হচ্ছে ভিটামিন ডি এর অভাব ছিল, বাকি 4% হচ্ছে ভিটামিন ডি নর্মাল ছিল। তাহলে বলা যাচ্ছে যাদের শরীরে ভিটামিন ডি এর পরিমাণটা পর্যাপ্ত আছে, ওনারা ক্রিটিক্যালি ইল হওয়ার সম্ভাবনা কম, মানে ওনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করোনা ভাইরাসকে পরাজিত করার শক্তি রাখে। এক তাহলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা ভিটামিন ডি রিচ ফুড যেসব আছে, ডিম, দুধ, শাকসবজি সবই খেতে পারি। এবং আমরা কিছু সময়ের জন্য সকালবেলা সূর্যের আলোতে যেতে পারি, তাহলে আমাদের শরীর ভিটামিন ডি পর্যাপ্ত হয়ে যাবে। তারপর যাদের সুযোগ আছে ওরা হচ্ছে রক্তের মধ্যে ভিটামিন ডি টা পরীক্ষা করে নিতে পারেন। যদি প্রয়োজনের তুলনায় কম থাকে, তাহলে আপনারা ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল আপনারা নিতে পারেন। ব্লাইন্ডলি ভিটামিন ডি ইউজ করতে আমি মানা করছি এই কারণে যে ভিটামিন ডি টক্সিসিটি আছে। যদি আপনার শরীরে আসলে ভিটামিন ডি পর্যাপ্ত থেকে থাকে, আপনি যদি ভিটামিন ডি ক্যাপসুল খান, যদি এটা পর্যাপ্ত চেয়ে বেশি হয়ে যায়, তখন আপনার অন্যান্য কমপ্লিকেশনস ডেভেলপ করবে, প্রবলেম হবে। তাই আমি বলবো, যদি সুযোগ থাকে আপনারা আশেপাশে যদি কোনো ল্যাব থাকে, ভিটামিন ডি পরীক্ষাটা করিয়ে যে কোনো একজন ডক্টরকে মেসেঞ্জারে বা কন্টাক্ট করবেন, তাহলে উনি বলে দিবে আপনার কি ভিটামিন ডি ট্যাবলেট ক্যাপসুল লাগবে নাকি লাগবে না। এক তো আমি বারবার মানা করছি, এখন অনেকেই দেখি ব্লাইন্ডলি ভিটামিন ডি খাচ্ছে, অনেক বেশি পরিমাণে ভিটামিন ডি খাচ্ছে। ব্যাপারটা আমি উচিত মনে করছি না, কারণ অনেক বেশি পরিমাণে ভিটামিন ডি খেলে টক্সিসিটি হবে যদি ওনার পর্যাপ্ত পরিমাণে থাকে। সো ব্লাইন্ডলি খাওয়া ভিটামিন ডি উচিত না।
তারপর আসি জিঙ্কের কথায়। জিঙ্কের ব্যাপারে আহ, কিছু পজিটিভ তথ্য আছে, যেটা হচ্ছে বলা হচ্ছে জিঙ্ক অ্যান্টিভাইরাল ইফেক্ট আছে। মানে হচ্ছে জিঙ্ক যে কোনো এনভেলপ ভাইরাসের ওয়ালকে ড্যামেজ করতে পারে, এনভেলপকে ড্যামেজ করতে পারে। আর ড্যামেজ করতে পারলেই হচ্ছে ভিরুলেন্সি কমে যাবে, তার হচ্ছে ক্ষতি করার সাহসটা কমে যাবে। তার সাথে জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সাথে হচ্ছে জিঙ্ক আমাদের শরীরের কিছু কিছু গবেষণায় বলা হয় 100+ এনজাইম প্লাস কোএনজাইমকে অ্যাক্টিভ করে, যেটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করার সক্ষমতা রাখে। তাহলে এই মহামারীতে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য জিঙ্ক অনেক প্রয়োজনীয়। তারপর হচ্ছে ভিটামিন সি, স্করবিক অ্যাসিড। ভিটামিন সি নিয়ে আপনারা সবাই জানেন, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এটার অ্যান্টিব্যাকটেরিয়াল বা জীবাণুর এগেইনস্টে কাজ করার কিছুটা সক্ষমতা আছে। সো আপনার ভিটামিন জি যেসব ফ্রুটসে ফলে বেশি, আপনারা সেই সব ফ্রুটস খাবেন, বা আপনার সিবিট খেতে পারেন, যেটা আমাদের জন্য অ্যাভেলেবল। তাহলে আমরা তিনটা রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে পারে এরকম ইনগ্রেডিয়েন্ট নাম বললাম। একটা জিঙ্ক, একটা ভিটামিন ডি, একটা হচ্ছে সিবিট বা ভিটামিন সি, যেটাকে আমরা স্করবিক অ্যাসিড বলি। যেমন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাহলে আমরা আপনারা রং চা খেতে পারেন, বা লাল চা যেটাকে বলা হয়, সেটার মধ্যে হচ্ছে লেবু দিয়ে খেতে পারেন। এবং আপনারা আপাতত কুসুম গরম পানি পান করুন। ঠান্ডা খাবার, আইসক্রিম বা ঠান্ডা জাতীয় যে কোনো কিছু আপনারা পরিহার করুন আপাতত। প্যান্ডেমিক সিচুয়েশন ইমপ্রুভ করে গেলে আপনারা আবার আগের মতো সবকিছু খেতে পারবেন। বাট এই মুহূর্তে আমি ঠান্ডা খেতে মানা করছি। যতদূর পারেন আপনারা চেষ্টা করবেন। এইবার আসি হচ্ছে আহ, যেসব অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আছে, আপনারা ওইসব ভিটামিনও খেতে পারেন। যেমন অথবা আপনারা ডেইলি যে কোনো একটা মাল্টিভিটামিনের একটি ট্যাবলেট করে খেতে পারেন কয়েক মাসের জন্য। তাহলে ওই একটা মাল্টিভিটামিন ট্যাবলেটের মধ্যে 32 টাইপসের হচ্ছে ভিটামিনস এবং মিনারেলস থাকে। সেখানে জিঙ্কও থাকে, ভিটামিন ডিও থাকে, ক্যালসিয়ামও থাকে। মোটামুটি ইমিউন বুস্টিং অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে, যেটা গেলে আপনার ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করা যাবে। এবং ফ্যামিলিতে যেসব বয়স্ক দাদা দাদিরা আছে বা বাবা মায়েরা আছে, ওনাদেরকে আইসোলেট করে রাখুন। যারা আহ, প্রতিদিন বের হবেন তারা হচ্ছে বাসার সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের থেকে একটু দূরে থাকবেন। তাহলে হচ্ছে আপনার বাসার বয়স্ক যেই দাদা দাদি বা যেই লোকটি আহ, বাইরে যায় না, সেই লোকটি যদি কোভিডে আক্রান্ত, সেটা আপনার কাছ থেকেই হবে, আপনি এই বাইরে থেকে নিয়ে আসবেন। সো এই ক্ষেত্রে যেটা করবেন, ওনাদেরকে আইসোলেট করে রাখলে ওনারা সেফ জোনে থাকবে। আর যাদের ডায়াবেটিস আছে, যাদের হচ্ছে হার্টের সমস্যা আছে, যারা হচ্ছে ক্যান্সার পেশেন্ট, যাদের আগে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা হচ্ছে বাইরে কম যাবেন, তারা আপাতত আইসোলেটেড থাকবেন। কারণ মহামারী বা প্যান্ডেমিক সারা জীবন থাকে না, এটা একটা নির্দিষ্ট সময়েই আসে এবং নির্দিষ্ট সময় পরে সেটা আবার চলে যায় বা সেটার ক্ষতি করার ক্ষমতা কমে যায়। তাহলে আপনারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি বাসায় লকডাউন থাকতে পারেন বা বাসায় আইসোলেটেড থাকতে পারেন বা স্বাস্থ্যবিধি মানতে পারেন, তাহলে আপনারা ভালো থাকবেন। কারণ মহামারী পৃথিবীতে কখনোই সারা জীবনের জন্য ছিল না, এবং এই করোনাও সারা জীবনের জন্য থাকবে না। একটা সময় চলে যাবে, বা আমরা করোনার সাথে আহ, কিভাবে বাস করতে হয় আমরা শিখে যাব, বা একটা সময় ভ্যাকসিন আসবে, বা একটা সময় স্পেসিফিক মেডিকেশন চলে আসবে, বা একটা সময় পরীক্ষা করার সুযোগ সুবিধা আরো বেড়ে যাবে। এবং মহামারী বেশি দিন থাকে না, আমি বারবার বলছি, মহামারী পৃথিবীতে বেশি দিন থাকে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে আবার চলে যায়। হয় আমরা সেই ভাইরাস বা সেই সিস্টেমের সাথে আমরা কিভাবে বেঁচে থাকতে হয় আমরা শিখে যাই, অথবা সেটার ভ্যাকসিন চলে আসে, আমরা সবাই ইমিউন হয়ে যাই। সো এই মুহূর্তে আসলে ধৈর্য ধরতে হবে। এই মুহূর্তে আসলে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এবার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টে করতে পারেন, আমি আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব।
ইয়েস, সজল আশরাফ খান ভাই লিখেছেন। ইয়েস, আমি তো বলেছি যে কোনো রকমের মাল্টিভিটামিন আপনি খেতে পারেন, কারণ মাল্টিভিটামিনের মধ্যে 32 টাইপসের ইনগ্রেডিয়েন্ট, ভিটামিনস এবং মিনারেলস থাকে, সো সেটা আপনার ইমিউন বুস্ট আপে হেল্প করবে। তো ডেফিনেটলি আপনি সেটা খেতে পারবেন। আচ্ছা, ইমিউনিটি সিস্টেমের জন্য ভিটামিন সি, ই, ডি এবং জিঙ্ক গ্রহণ করার কথা বলা হচ্ছে। দেখি ল্যাপটপ কোয়েশ্চেন গুলো দেখি আমি, ক্লিয়ার হচ্ছে না, দেখি। আচ্ছা, টনসিল নিয়ে বা টনসিলের প্রবলেম নিয়ে কামরুল হাসান শাওন ভাই জানতে চেয়েছেন। ওকে, ধন্যবাদ। টনসিলে বা যাদের ক্রনিক টনসিলাইটিস হয় বা কোনো টনসিল ইনফেকশন থাকে, ওদের জন্য হচ্ছে কিছু স্পেসিফিক অ্যান্টিবায়োটিক্স থাকে। তারপর হচ্ছে আপনারা হচ্ছে গরম পানি খাবেন, ঠান্ডা ঠান্ডা জাতীয় সব খাবার পরিহার করবেন, তাহলে আপনার টনসিলাইটিস হবে না। আর আপনারা সবসময় যে কোনো একটা মাউথ ওয়াশ, পভিডন আয়োডিন মাউথ ওয়াশ বললেই হবে, এগুলো অনেক কোম্পানিরই আছে। সেই মাউথ ওয়াশ দিয়ে 4 থেকে 5 বার যদি আপনারা গলগলা করেন, কুসুম গরম পানি বা গার্গেল করেন, তাহলে হচ্ছে আপনাদের ঘন ঘন টনসিল ইনফেকশন হওয়ার পসিবিলিটিটা কমে যাবে, আপনার ভালো থাকবে। তবে আপনারা যদি ঠান্ডা খাবার বেশি খান বা ঠান্ডা আইসক্রিম খান, তাহলে আপনার ঘন ঘন প্রবলেমটা হবে। ওকে, শান্তা আপা লিখেছেন হচ্ছে, স্যার 10 দিন যাবত মুখে কোনো স্বাদ পায় না এবং নাকে কোনো গন্ধ পায় না। বর্তমানে মুখে স্বাদ না পাওয়া এবং নাকে কোনো গন্ধ পাওয়া একটা করোনার লক্ষণ হিসেবে ধরা হচ্ছে, বাট এটা আরো অন্য যে কোনো রকম অনেক রকমের ভাইরাস আছে যেসব ইনফেকশনে হচ্ছে এই প্রবলেম গুলো হতে পারে। তো যেহেতু এখন মহামারী চলতেছে, আপনি আইসোলেটেড থাকেন, আপনি গরম পানি খান, আপনি ভিটামিন সি জাতীয় খাবার বেশি খান, এবং এর পরে যদি আপনার অন্য কোনো সমস্যা হয়, তাহলে আপনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আমি আপনাকে পরবর্তী চিকিৎসাপত্র আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিব। কারণ এখানে যদি আমি আপনাকে ট্রিটমেন্ট দিতে যাই, তাহলে হয়তো অনেকে সেটা ফলো করা শুরু করবে। কারণ এক একজনের প্রবলেম এক এক রকম, এক একজনের জন্য মেডিসিন এক এক রকম, সবার জন্য সব মেডিসিন না। তাই প্রত্যেকটা পেশেন্ট প্রত্যেকটা স্পেসিফিক ডক্টরের সাথে কথা বলে মেডিসিন খাওয়া উচিত। হ্যাঁ শান্তাপা, তাহলে আপনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আর আপাতত ভয়ের কোনো কারণ নেই, আপনি একটু আইসোলেটেড থাকবেন, গরম পানি খাবেন, আর যেসব অ্যাডভাইস গুলো আমি দিয়েছি ফলো করবেন। জ্বর হয়েছিল, এখন শরীরে অনেক অনেক দুর্বল, এখন শরীরের দুর্বলতা কিভাবে যাবে? ওকে, যে কোনো জ্বর বা ইনফেকশনের পরে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাই এনার্জি ফুড খাইতে হবে, যেসব খাবারের মধ্যে হচ্ছে আহ, অনেক বেশি শক্তি পাওয়া যায়, যেমন ডিম, দুধ, এইসব খাবার খেতে পারেন। আর আপনি হচ্ছে স্যালাইন খেতে পারেন, ওরাল স্যালাইন অনেক কোম্পানির আছে, আপনি খেতে পারেন। তবে হচ্ছে স্যালাইন হচ্ছে 2 গ্লাস পানিতে 1 প্যাকেট দিয়ে করবেন, কারণ অনেকে হচ্ছে আমি শুনেছি, আমি অনেক পেশেন্টও পেয়েছি যারা হচ্ছে 1 গ্লাস পানিতে একটা স্যালাইন দিয়ে খেয়ে ফেলে, যেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই যথাযথ নিয়মে আপনি স্যালাইনটা প্রডিউস করে ঘরের মধ্যে খাবেন। ওকে, আমি কোভিড পজিটিভ 11 দিন হলো সিমটম প্রকাশ পেয়েছে, আর টেস্ট রিপোর্ট আর আজ এর 6 দিন আজ।
এটি আমি আবার কতদিন পরে করাতে পারবো? উচিত হচ্ছে 14 দিন পরে করা, বা যদি সিমটম ইমপ্রুভ করে যায় তাহলে হচ্ছে আপনি আপনার যে সেন্টার থেকে পরীক্ষা করিয়েছেন ওদের সাথে যোগাযোগ করে আপনি পরীক্ষাটা করে নিতে পারবেন। তবে উচিত হচ্ছে 14 দিন পরে আপনি পরীক্ষাটা করাবেন, এবং আপনি আইসোলেটেড থাকতে ভুলবেন না। এবং নিশ্চয়ই আপনাকে ডক্টর অ্যাডভাইস করেছে কিছু মেডিসিন বা কিছু ভিটামিনস, যেই মেডিসিন গুলো আপনাকে দিয়েছে আপনি যথাযথভাবে খাবেন। আমার থার্সডে ঠিক 99% জ্বর। ওকে। যারা হচ্ছে কোভিড-19 পজিটিভ কনফার্ম কেসের সংস্পর্শে যায়, আমরা ওনাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে বলি। তো আপনি কোয়ারেন্টাইনে থাকবেন বাসায়, এবং যদি আপনার কোনো সিমটম আসে, জ্বর বা কাশি, তাহলে আপনি অতি দ্রুত কোভিড-19 পরীক্ষাটা করানোর চেষ্টা করবেন। তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ স্ট্রেসে থাকলে বা ভয় পেলে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আপনি যথাযথ ঘুমাবেন, আপনি এবং নিজের শরীরে একটু খেয়াল রাখবেন। যেহেতু আপনার জ্বর আসতেছে এবং কিছুটা সিমটম দেখা যাচ্ছে, আপনি কোভিড টেস্ট করার চেষ্টা করতে পারেন। আর এর মধ্যে হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমি যেসব অ্যাডভাইস দিয়েছি ফলো করতে পারেন। গত 25 তারিখে জ্বর আসছিল, এখন নাই, কিন্তু 3 দিন যাবত দুপুরের মাথা ব্যথা শুরু হয়। বিষয়টা খুব চিন্তায় আছি, একটু পরামর্শ দিবেন। 25 তারিখ জ্বর, আজকে হচ্ছে আপনার মাথা ব্যথা। আপনি 14 দিন হচ্ছে আইসোলেশনে থাকেন বা আলাদা থাকেন। 14 দিনের মধ্যে যদি আপনার কোনো প্রবলেম না হয় বা অন্য কোনো সিমটম না আসে, তাহলে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বা যদি মনে হচ্ছে আপনার জ্বর আবার আসতেছে বা কাশি হচ্ছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন আপনি কোভিড টেস্ট করানোর চেষ্টা করতে পারেন। বাট প্যানিকড হবেন না, কারণ যাদের কোভিড পজিটিভ হচ্ছে ওরা যদি 14 থেকে 16 দিন যদি স্টেবল থাকে, তাহলে ওদের পরবর্তীতে ক্রিটিক্যালি ইল হওয়ার সম্ভাবনা কমে যায়। বইয়ের কোনো কারণ নাই। আর কোভিড পেশেন্টের জন্য রিস্কি টাইমটা হচ্ছে যেটা এখনো গবেষণা চলছে, হচ্ছে 8 to 16 ডে, মানে 8ম দিন থেকে 16তম দিন। এই 8 দিন বা 9 দিন যদি আপনি স্টেবল থাকেন, তাহলে পরবর্তীতে আপনি কোভিড পজিটিভ হলেও আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবেন। আপনার হয়তো আর কমপ্লিকেশন ডেভেলপ করবে না। কোন কোন ক্ষেত্রে হাত ধোবো আর কোন কোন ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, না দুটোই একসাথে করবো? ধন্যবাদ রায়হানুল্লাহ, তোমাকে দেখে খুশি হলাম। হাত ধুলেই হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস চলে যাচ্ছে। তো দুটো একসাথে না করে যেটা করবে সেটা প্রপারলি করবা। যখন আহ, হাত ধোবা, প্রপারলি হাত ধোবা। আর যখন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবা, প্রপারলি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবা। দুইটা একসাথে করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। গতকাল রাত থেকে সাডেনলি 102 ডিগ্রি জ্বর, সর্দি কাশি কফ মাথা ব্যথা বেশ লাগছে, কি করব, কিছু সাজেস্ট করেন। Okay. গতকাল রাত থেকে জ্বর। এই প্যান্ডামিক সিচুয়েশনে যদি জ্বরের সাথে কফ থাকে, অবশ্যই আপনাকে আইসোলেটেড থাকতে হবে, আলাদা হয়ে যেতে হবে। এবং আপনি জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারেন। বাকি কি কি ওষুধ খাবেন এই ব্যাপারে আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাকে মেসেঞ্জারে বলে দিব। তবে আপনার এই মুহূর্ত থেকে আইসোলেটেড হয়ে যেতে হবে, এবং যদি জ্বর এখন থেকে থাকে আপনি এখনই বাসায় প্যারাসিটামল খেয়ে নেবেন। আচ্ছা, মাস্কের ব্যাপারে ডিটেলস জানতে চাচ্ছে। যারা সাধারণ মানুষ তারা হচ্ছে নর্মাল যে কোনো মাস্ক ইউজ করতে পারে। আপনার যদি মাস্ক না থাকে তাহলে আপনি যে কোনো একটা কাপড়কে, ফ্রেশ পরিষ্কার কাপড়কে আপনি মাস্ক হিসেবে ইউজ করতে পারেন, কারণ সামথিং ইজ বেটার দেন নাথিং।
সো মাস্ক আপনাকে ইউজ করতেই হবে, যে কোনো মাস্ক হলেই চলবে। আই রিপিট, সামথিং ইজ বেটার দেন নাথিং। আপনি একটা ফ্রেশ কাপড়কে মাস্ক বানিয়ে ফেলতে পারেন এবং সেটা ইউজ করতে পারেন। যার করোনার উপসর্গ নয় তাদের বাইরে থেকে বাসায় এসে কি করতে হবে? তাদের কাছে টাকা দরকার না। যার করোনা নাই উনি যদি বাইরে যান, বাইরে থেকে এসে আপনি সরাসরি আপনার ওয়াশরুমে চলে যাবেন। উনি ওয়াশরুমে গিয়ে আপনি একদম সাবান দিয়ে গোসল করে ফেলবেন এবং আপনার যেই কাপড় পরে আপনি বাইরে গিয়েছিলেন সেগুলো আপনি যথাযথ নিয়মে ওয়াশ করে ফেলবেন। কারণ আপনি যদি বাইরে থেকে সেটা আইসোলেট হয়ে যান তাহলে আপনি আমার নর্মাল কাজগুলো করতে পারবেন। সো আমাদের স্বাস্থ্যবিধিগুলোই মানতে হবে, স্বাস্থ্যবিধি মানলেই হচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, নাসিদ রহমান ভাই লিখেছেন মাল্টিভিটামিন ফর অ্যাডাল্টস। আপনি যে কোনো ভালো একটা কোম্পানির মাল্টিভিটামিন খেতে পারেন, যে কোনো ব্র্যান্ডেড একটা মাল্টিভিটামিন খেতে পারেন। আমাদের তো অনেকগুলো ভালো ভালো কোম্পানি আছে এবং আমাদের এমনও কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে বিদেশে হচ্ছে আপনার মেডিসিন সাপ্লাই দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে এরা কোয়ালিটি ভালোই মেনটেন করতেছে। তো এরকম একটা কোয়ালিটিফুল কোম্পানির একটা ভালো মাল্টিভিটামিন হলেই চলবে। আমার মেয়ের 11.5 বছর, কোভিড পজিটিভ। আজকে নিয়ে 13 ডেজ। একটু আগে টেম্পারেচার পেলাম 99 আর বলছে হচ্ছে গলা জ্বলছে। এখন কবে আবার সেকেন্ড টেস্ট করাবো? যেহেতু এখনো জ্বর আছে, এখনো সিমটম আছে, হয়তো এখনো পজিটিভ থাকবে, এখন করা উচিত হবে না। যখন সিমটম কমে যাবে তখনই হচ্ছে আপনার পরীক্ষা করাটা উচিত হবে। কারণ এই করোনা ভাইরাস কারো শরীরে 14 দিন, কারো শরীরে 21 দিন, বা কিছু কিছু গবেষণায় বলছে কারো শরীরে 1 মাস বা 28 দিন থাকতে পারে। সো কার শরীরে কতদিন থাকবে এটা কেউ জানে না। যেহেতু আপনার সিমটম আছে, হয়তো এখনো করোনা ভাইরাস শরীরে আছে। তো এখন পরীক্ষা করানো উচিত হবে না। যখন সিমটম টোটালি কমে যাবে তখনই আপনি আপনার ডক্টরের সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে আপনি রিপিট বা রিচেক করাই নেবেন পজিটিভ আছে নাকি নেগেটিভ হয়ে গেছে। ধন্যবাদ। কোভিড টেস্ট একবার যদি কারো পজিটিভ হয়, আফটার দ্যাট সেকেন্ড টেস্ট কবে করাতে হবে? এই ব্যাপারটা নিয়ে আমি আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে আপনার যখন সিমটম একদম ফ্রি হয়ে যাবেন, টোটালি সিমটম ফ্রি হওয়ার পরে আপনি আপনার ডক্টরের সাথে কন্ট্যাক্ট করে আপনি পরীক্ষাটা করাবেন। কারণ কারো কারো সিমটম অনেক দিন পর্যন্ত থেকে যায়। সো সিমটম থাকা মানে হয়তো বা কোভিড ভাইরাস আপনার শরীরে এখনও আছে। সো করলে পজিটিভ, যেহেতু একবার পজিটিভ আসছে, সিমটম আছে, তখনও করলে আপনার পজিটিভ আসতে পারে। সো আপনি যখনই টোটালি সিমটমলেস হবেন, সিমটম চলে যাবে, আপনি অলমোস্ট নর্মাল হয়ে গেছেন, আপনার সিমটমগুলো একদমই কমে গেছে বা নাই বললেই চলে, তখনই আপনি কোভিড টেস্ট করার জন্য আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ততদিন পর্যন্ত আপনি আইসোলেটেড থাকবেন। কখন করাবেন এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আইসোলেটেড থাকা। কারণ আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, আপনি দেখতেছেন ইমপ্রুভ করতেছে। সো কবে করাবেন এই ব্যাপারে আপনি বেশি চিন্তিত হবেন না। আপনি আইসোলেটেড থাকবেন যাতে অন্যদের না হয়, আপনার ফ্যামিলির পরিবারের মানুষজন ভালো থাকে। তারপর আপনি আপনার ডক্টরের সাথে কন্টিনিউয়াস যোগাযোগে রাখবেন এবং সিমটম ফ্রি হলে আপনি ফোন করবেন। ফোন করে ওরা যদি বলে যে আপনি এখন সেকেন্ড টেস্ট করাতে পারেন তাহলে আপনি গিয়ে করাবেন। আর যদি হসপিটালে থাকেন বা অ্যাডমিট থাকেন তাহলে সেখানে ডক্টররা দেখতেছি, তারা দেখেই আপনাকে বলে দিবে আপনি স্যাম্পল আজকে দেন বা স্যাম্পল কবে দিতে হবে তারা সেটা বলবে। সো ডোন্ট বি প্যানিক অ্যান্ড ডোন্ট বি ওয়ারিড। শিল্পী আবার লিখেছেন যে আমি ডিরেস। ওকে, আসলে আপনার যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে তাহলেই হচ্ছে আপনার ভিটামিনটা খাওয়া উচিত ছিল। কারণ আপনার যদি এখন নর্মাল থাকে তাহলে যদি এটা বেশি হয়ে যায় তাহলে হয়তো আপনার কিছু সাইড এফেক্ট হতে পারে। হ্যাঁ, আপনি মাল্টিভিটামিন খেতে পারেন। আমার গলা কুসকুস করে গরম কিছু খেলে কিছুক্ষণ ভালো লাগে, আবার শুরু হয়। তবে কাজটা আমি জোর করে দিই বা অনেকক্ষণ পর একটা আসলে 2 দিন। ওকে, আপনার সমস্যার ডিটেলসগুলো আমাকে একটু মেসেঞ্জারে আপনি ডিটেলস লিখেন,
আপনার জ্বর আছে কিনা, আপনার কাশি আছে কিনা, বা আপনার কতদিন ধরে জ্বর, বা আপনি কি কাজ করেন, আপনার এরিয়াতে করোনা রোগী আছে কিনা, বা আপনি যে অফিসে কাজ করেন সেখানে কোনো কোভিড পেশেন্ট আছে কিনা, আপনার এইজ কত, সব কিছু আমাকে মেসেঞ্জারে বলেন, আমি আপনাকে একটা অ্যাডভাইস দিয়ে দিব। আমার 2-3 দিন জ্বর হয়েছে, সেরে যায়, কিন্তু গায়ে ব্যথা আছে হালকা। আমার বয়স 35, গলায় হালকা ব্যথা আছে, কুসকুসি শুকনা কাশি আছে, ভিতরে ভিতরে শ্বাস টান আছে। এই অবস্থা আমি কী করবো? হ্যাঁ, আসিফ তানভীর ভাই, আপনার তো কিছু লক্ষণ আছে। আপনার হচ্ছে আইসোলেটেড হয়ে যাওয়া উচিত। আইসোলেটেড হয়ে আপনার যেই সব ভিটামিনসগুলো আমি বলেছি এগুলো খাওয়া শুরু করুন। যত সম্ভব আপনি কোভিড টেস্ট করানোর চেষ্টা করেন, তবে প্যানিকড হবেন না। আর গরম পানি খাবেন, গার্গেল করবেন আপনি। আর আপনার ডিটেলস আমাকে মেসেঞ্জারে নক করেন, আমি আপনাকে অ্যাডভাইস করে দিচ্ছি। আমার বরের জ্বর, হালকা কাশি, শুকনো নাক জ্বরে, মাথা ব্যথা 2 দিন, কী করবো? ওকে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে জ্বরের সাথে কাশি থাকলে আপনাদের একটা কথা বলে দিই, জ্বরের সাথে কাশি থাকলে আপনাদের কোভিড হোক আর না হোক আপনাদের আইসোলেটেড হয়ে যেতে হবে। কারণ মহামারীতে বলা হচ্ছে জ্বরের সাথে কাশি মানে ধরে নিতে হবে আমার কোভিড হইতে পারে, তাই আলাদা থাকে ভালো। বাট আপনি যদি আলাদা না থেকে যদি আপনি যদি সবার সাথে মেলামেশা করেন, তাহলে আপনার কারণে আপনার পরিবারের অনেকে আক্রান্ত হয়ে যাবে। তাই জ্বরের সাথে কাশি বা জ্বরের সাথে শরীর ব্যথা, জ্বরের সাথে মাথা ব্যথা, জ্বরের সাথে যে কোনো একটা থাকলেই, বা স্বাদগন্ধ নাই, বা আপনি খেতে পারছেন না, তাহলে আপনি আইসোলেট হয়ে যাবেন। আইসোলেটেড হয়ে আপনি যে কোনো ডক্টরের সাথে যোগাযোগ করবেন। আরমিন মায়া আপা, আপনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন, আমি বলে দিচ্ছি আপনি কী কী খাবেন আর আপনার জন্য অ্যাডভাইস কী হবে। ওকে, মাল্টিভিটামিন ডেলি একটা করে আপনি মাল্টিভিটামিন আপনি ডেলি একটা করে 2 to 3 months কন্টিনিউ করতে পারেন। তবে লাইফ লং খাওয়া উচিত না, তখন সেখানে অনেক ভিটামিন থাকে যেগুলো আমাদের শরীরে জমা থেকে যায়, ফলে এটা টক্সিসিটি হবে। ওকে, যারা বিজনেস করেন তাদের নিয়ে কিছু বলেন। কোভিড কবে যাবে আমরা কেউই জানি না। কোভিডের জন্য আমাদের নর্মাল লাইফে বন্ধ করা যাচ্ছে না, নাহলে না খেয়েই অনেকে মারা যাবে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে সব কিছু করতে হবে। মাস্ক ইউজ করা, ডিস্টেন্স মেনটেন করা, প্রয়োজনে হাতে গ্লাভস পরা, এবং বাইরে থেকে বাসায় এসে সোজা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে যাওয়া, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এবং যেসব খাবারে ইমিউনিটি বাড়ে, যেসব ভিটামিন সি ইমিউনিটি বাড়ে, সেসব ভিটামিনস খাওয়া, তাহলে ভালো থাকবে। হ্যাঁ, রাজীব হোসেন ভাই বলেছেন হচ্ছে ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য ভিটামিন সি এবং জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন কিনা। অবশ্যই খেতে পারেন। আমি আগে আমার ভিডিওতে বলেছি আপনারা ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য বা ইমিউনিটি বাড়ার জন্য কী কী খাবেন। যেসব ভিটামিনস নাম বলেছি সেসব ভিটামিন রিচ ফুডগুলো খাবেন। কলা খেতে পারেন, শাকসবজি খাবেন। স্পেসিফিক শাকসবজি বা ফল ফ্রুটসের নাম আমি এইখানে বলতেছি না, যে আপনারা যেহেতু এখন একটা প্যান্ডামিক সিচুয়েশন, আপনারা বাসার আশেপাশে যে সকল ফল ফ্রুটস খাবেন বা পাবেন সেই সব ফল ফ্রুটসই খাবেন। কারণ প্রত্যেকটা ফল ফ্রুটসের মধ্যেই বাংলাদেশে কম বেশি সব রকম ভিটামিনস থাকে। সো স্পেসিফিক কোনো ফল ফ্রুটস না, সব সব রকমের ফল ফ্রুটসই আপনারা খাবেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে। ধন্যবাদ। আপনাদের আর কোনো কোয়েশ্চেন দেখছি না। হ্যাঁ, তবে যাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, সরাসরি আমার সাথে বা আমাদের এই ডক্টরস গ্রুপের যে কোনো ডক্টরের সাথে আপনার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। কোনো ইমার্জেন্সি হলে, যেহেতু আমাদের একটা গ্রুপের লিস্টে ফোন নাম্বার দেওয়া আছে ডক্টরদের, ওখানেও যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। হাইজিন মেনটেন করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। ডোন্ট বি প্যানিক। প্যানিক হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি মেনে চললে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। আর আক্রান্ত হলে মৃত্যু নয়, আক্রান্ত হলে 80% নর্মাল ইমপ্রুভ করে যাচ্ছে, বাকি 10 to 15% অ্যাডমিট লাগতেছে, 5% ক্রিটিক্যাল ইল হচ্ছে, তার মধ্যে 1 to 2% হয়তো বা ডেথ হচ্ছে। সো ডোন্ট বি প্যানিক। প্যানিক হলে আমাদের ইমিউনিটি কমে যাবে, স্ট্রেসে পড়ে যাবো আমরা। ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।